আজ শনিবার 13 ডিসেম্বর 2014, 29 অগ্রহায়ণ 1421, 19 সফর 1436। উদয়ের পথে শুনি তার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। আগামীকাল শহীদ বুদ্ধিজীবী দিবস। বাংলাদেশের মহান বিজয় দিবসের মাসে আর শহীদ বুদ্ধিজীবী দিবসের প্রাক্কালে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের সাথে জড়িত সকল বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দূরের কাছের অনলাইনের বিশ্বের সকল প্রান্তের বাংলা ভাষাভাষী শ্রোতাদের স্বাগত জানাচ্ছি রেডিও আড্ডা সাউন্ড অব বাংলাদেশের আজকের আয়োজনে। আমি মারুনা রাহি, আর আমার সঙ্গে রয়েছে শ্রোতা বন্ধুরা, আমি তানিয়া আছি আজকে আপনাদের সাথে আড্ডায়, গানে এবং গল্পে, এবং আমাদের সাথে আরো অনেক কিছু আছে, সারপ্রাইজ এন্ড সারপ্রাইজ। Hello Dallas and Fort Worth, good afternoon. This is your host Tanvir welcoming you to Radio Adda, Sound of Bangladesh. শ্রোতা বন্ধুরা, প্রতি শনিবার দুপুর 2 থেকে বিকেল 3 পর্যন্ত আমরা আছি আপনাদের সাথে আড্ডায়, গানে আর গল্পে। আপনারাও সরাসরি আমাদেরকে স্টুডিওতে কল করে জানাতে পারেন আপনাদের ভালো লাগা না ভালো লাগার কথা, অনুরোধ করতে পারেন কোনো পছন্দের গানের, অথবা শুভেচ্ছা জানাতে পারেন প্রিয়জনকে যে কোনো বিশেষ মুহূর্তে। আপনাদের সমস্ত কিছুর জন্য আমাদেরকে স্টুডিওতে কল করুন। আমাদের স্টুডিওর নাম্বার হচ্ছে 9722311110। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা আমাদের অনুষ্ঠান অনলাইনে শুনতে চান, please log on to www.myradioadda.com and click listen online Radio Adda. You know what I'm going to say next. Always a pleasure to see you on our Facebook page, so find us under the name Radio Adda. আড্ডার শুরুতে ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে, যাদের সৌজন্যে আমরা আমাদের আড্ডার ঝুলি নিয়ে আসতে পারছি আপনাদের সামনে প্রতি শনিবার। আর তারা হলেন Mani Rahman of Rahman Financial, Zahid Reza of Reza Group, Mr. Farhad and Mr. Shaukat Ali of Indupak Supermarket, Attorney Fatima Salam of Salam and Associates, Shaheen Hassan of A1 Travel and Tours, Sarwar Kamal of MJR Engineering, Mr. Haroon of Spice and Rice, Dr. Zahid Niaz of Chiropractic Healthcare Center, Mushtaq Ahmed of Global Realty, Shamu Chaudhary, Masood Chaudhary and Wahid Diwan, both of Concord Sonic, and many, many more. আমি প্রধানমন্ত্রী চাই না, আমরা দেশের মানুষের অধিকার চাই। আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোকের বা হত্যা করা হয়, আমাদের তোমার কাছে আমার অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে গুপ্ত করে তোলো। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে, এবং জীবনের তরে রাস্তাঘাট যা যা আছে সব কিছু আমি যদি হুকুম দেবার নাও পারি, তোমরা বন্ধ করে দেবে। আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দোলাতে পারবে না। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে লাগে না, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেবো, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। শ্রোতা বন্ধুরা, 16 ডিসেম্বর আমাদের বিজয়ের মাস, এবং কিছুক্ষণ আগেই আমরা শুনলাম 7ই মার্চের ঐতিহাসিক সেই ভাষণ যা বঙ্গবন্ধু দিয়েছিলেন, এবং যা শুনে বাংলার তরুণ যে মুক্তিযোদ্ধারা ঝাঁপিয়ে পড়েছিলেন পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে, সেই ভাষণ আমরা শুনলাম। এই ভাষণ এখনো শুনলে আমাদের গায়ের লোম খাড়া হয়ে যায় এবং আমাদের শরীরের রক্তের মধ্যে এক ধরনের জোয়ার আসে। এটা হলো সেই ধরনের ভাষণ, সেই ধরনের একটি ঐতিহাসিক ভাষণ। বাংলাদেশ মুক্ত হয়েছে, আমরা বিজয় অর্জন করেছি, আজ থেকে অনেক বছরই হয়েছে, এবং এই বাংলাদেশকে আমরা বুকের মধ্যে লালন করি, ধারণ করি। বাংলাদেশের শিল্প, সাহিত্য, সংস্কৃতি সবকিছুই আমাদের মনের মধ্যে আমরা ধরে রাখছি। শুধুমাত্র বাংলাদেশ বলে একটি দেশ আছে এই পৃথিবীর মানচিত্রে।
এবং সেটার জন্য আমরা সত্যি গর্বিত, সেটার জন্য আমরা সত্যি আনন্দিত। এবং এই বিজয় দিবসের মাসে আবারও জানাই সমস্ত মুক্তিযোদ্ধাদের এবং সমস্ত বীর প্রতীক এবং সমস্ত শহীদ মুক্তিযোদ্ধা এবং শহীদ বুদ্ধিজীবীদের রেডিও আড্ডার পক্ষ থেকে সশস্ত্র শ্রদ্ধা। শ্রোতা বন্ধুরা, এই যে কথা বলছিলাম আমরা বাংলা শিল্প সাহিত্য এবং সংস্কৃতিকে আমাদের মননে ধারণ করবার কথা, এবং আমরা যারা ডালাসবাসীরা এই শহরে আছি আমরা সত্যি আনন্দিত এবং গর্বিত যে এখানে এক গ্রুপ অফ পিপল বলতে হবে যারা বাংলাদেশের যে সাহিত্য শিল্প সংস্কৃতি এগুলোকে ধরে রেখেছেন এই প্রবাসের মাটিতে। এবং সেই প্রবাসী আমাদের এই ডালাস শহরে তেমনি একজন প্রতিভাবান উদীয়মান বলবো না, আমি বলবো প্রতিভাবান এবং সম্ভাবনাময়ী একজন লেখিকা আজকে আমাদের সাথে স্টুডিওতে আছেন। তার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছেন তানিয়া। দিলরুবা আহমেদ অত্যন্ত মেধাবী বাংলাদেশের সন্তান, বর্তমানে আমাদের ডালাসের অহংকার। শিক্ষা জীবন কেটেছে ভিকারুন্নেসা ডক্টর খাস্তগীর চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বুয়েট ও ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটিতে। অত্যন্ত মেধাবী ছাত্রী দিলরুবা আহমেদ এসএসসি এবং এইচএসসি মেধা তালিকায় স্ট্যান্ড করেন এবং প্রথম শ্রেণীতে লোক প্রশাসনে অনার্স সহ MSS ডিগ্রি লাভ করেন। কর্মজীবনের সূচনা প্রভাষক হিসেবে, বর্তমানে টেক্সাসে আইটি ফিল্ডে কাজ করছেন। উনি অনেক পুরস্কার পেয়েছেন, তার মধ্যে মুক্তধারা 21 সাহিত্য পুরস্কার ছাত্রী জীবনে পেয়েছেন। সুফি মোতাহার হোসেন স্বর্ণপদক, ঝুমকালতা সারাটি দিন নির্ণয় স্বর্ণপদক 2014। হেঁটে চলেছি বন যোজনায়। ওনার গল্পের বইগুলোর মধ্যে আছে টেক্সাস টক, আমার ঘরে এসো, 18, ঝুমকালতার সারাটি দিন, হেঁটে চলেছি বন যোজনায়। এবং 2015 সালের বইমেলায় আসছে এক যুবক বলেছিল ভালোবাসি, এসো হাত ধরো, মাছের মায়ের পুত্র শোক। আরো অনেক লেখা উনি লিখেছে বিভিন্ন পত্রিকা, বিভিন্ন ঈদ সংখ্যায়। আমরা এগুলো নিয়ে কথা বলবো। আসুন আমরা আমন্ত্রণ জানাই দিলরুবা আহমেদকে আজকের রেডিও আড্ডায়। দিলরুবা আহমেদ, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকের আড্ডায় আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। কেমন আছেন আপনি? আসসালামাইকুম। হ্যাঁ, আমি ভালো আছি। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য অনেক ধন্যবাদ। রেডিও আড্ডার শ্রোতাদের শুভেচ্ছা জানাচ্ছি। আপনাকে আবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের রেডিও আড্ডা সবার পক্ষ থেকে। অত্যন্ত ভালো লাগছে আজকে আপনাকে আমাদের স্টুডিওতে পেয়ে। তানিয়া যে বলল যে কথাটি প্রথমেই আমার মনে দাগ ফেলে দিয়েছে, আমি বলবো সেটা হলো যে আপনার যে লেখাগুলো আপনি লিখেছেন এবং তার যে নামগুলো আপনি দিয়েছেন, আমি বলি কয়েকটা, যেটা হলো ঝুমকালতার সারাটা দিন, হেঁটে চলেছি বন যোজনায়, বা আসছে যেগুলো এসো হাত ধরো, একটি যুবক বলেছিল ভালোবাসি। সবকিছুর ভিতরে একটা কবিতা ভালোবাসার একটা ছায়া আমি পাচ্ছি। আমার অনুমানটা কি ঠিক? ভালোবাসা তো অবশ্যই আছে, ভালোবাসা ছাড়া কি লেখা যায়? লিখতে বসাটাই তো ভালোবাসার থেকে। তো তাহলে তো ভালোবাসার কথা আপনার সাথে বলতে হবেই, কিন্তু তার আগে আমি জানি আমরা আজকে আরো অনেক বিষয়ে কথা বলবো। রাহি, তুমি হাসছো? আমি হাসছি। আসলে আমি প্রথমেই যে কথাটা বলতে চাই, শ্রোতা বন্ধুরা, আপনারা জেনে গেছেন ইতিমধ্যে যে আমাদের সাথে ডালাসের একজন লেখিকা, খুবই স্বনামধন্য এবং লেখনী জগতে খুবই নাম করা একজন লেখিকা আমাদের সাথে দিলরুবা আহমেদ আছেন। এবং আপনারা যারা তার সাথে সরাসরি কথা বলতে চান, আমাদের স্টুডিওর নাম্বার হচ্ছে 9722311110। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাদের অতিথির জন্য আজকে, আমি দিলরুবা আহমেদকে যে প্রশ্নটি দিয়ে শুরু করতে চাই যে আমরা যারা প্রবাসে থাকি আমরা অবশ্যই দেশকে ভালোবাসি। দেশ আমাদের হৃদয়ের গভীরে আছে বলেই আমরা বাংলা নিয়ে ভাবি। আপনি বাংলা নিয়ে লিখছেন, বাংলা সাহিত্য চর্চা করছেন। এই যে সাহিত্য চর্চা আপনি করছেন, আমরা সবাই জানি যে আমাদের প্রবাস জীবনে আমরা কিন্তু ভীষণ ব্যস্ত থাকি। এর মধ্যখান থেকে আপনি কিভাবে সময়টুকু বের করেন? হ্যাঁ, এটা আসলে সত্যি যে আমরা এত ব্যস্ত থাকি, এত ব্যস্ততার মধ্যে সময় বের করা আসলেই খুব কষ্টকর। তারপর যেহেতু এটা আমার ভালো লাগা, ভালোবাসা, সেহেতু আমাকে সময় বের করেই নিতে হয়। এটা আমি আমার নিজের তাগিদেই করি। যেমন অবসর মুহূর্তে কেউ একজন একটু গান শুনে আমি হয়তো তখন একটু লিখি। যেমন চা খাই আমরা, যেমন আনন্দ সহকারে, তুমি লেখাটাও আমাদের সেরকম এক ধরনের আনন্দ। তো নিজের আনন্দের জন্য আসলে আমি কখনো কখনো একটু করে সময় বের করে লিখে নিই। নিশ্চয়ই।
আমার আরেকটা প্রশ্ন, আমার স্বামী একজন লেখক এবং আমি জানি সে আমাকে যেটা বলে যে যখন একটি চরিত্র তার মাথার মধ্যে এসে ভর করে তখন সেটা না লিখে ফেলা পর্যন্ত সে স্বস্তি বোধ করে না। যে এরকম একটা সিচুয়েশন আমি জানি যে লেখক হিসাবে যারা লেখেন তাদের সবারই হয়, এবং সেক্ষেত্রে আপনার যখন এরকম হয় কিন্তু ব্যস্ততার মুহূর্তে আপনি ঠিক এই জিনিসটাকে কিভাবে আপনার এই ব্যস্ত জীবনের সাথে অ্যাকোমোডেট করেন? হ্যাঁ, যখন কোনো কিছু আমার মাথায় ঘুরতে থাকে, আমি যতক্ষণ লিখতে না পারি সেটা অবশ্যই আমি এক ধরনের টেনশনের মধ্যে থাকি। তবে আমার ক্ষেত্রে যেটা হয়, কখনই লেখাটা আমার প্রথম ফার্স্ট প্রেফারেন্স হয় না। আমার সংসার, চাকরি, বাচ্চা, ছেলে মেয়ে সবকিছু সামলে এটা ফোর্থ বা ফিফথ প্রেফারেন্সে এসে যায়, তখন হয়তো আমি লিখতে বসি। তো মাথার মধ্যে যেটা ঘুরছে সেটা ঘুরতেই থাকে, সেটাকে আবার সাথে নিয়ে আমিও ঘুরতে থাকি। সবকিছু শেষ করে যখন একসময় দেখি হ্যাঁ এবার আমার লেখা যাবে, তখন আমি লিখতে বসি। কিন্তু যদি এটা হতো যে এটাই আমার প্রথম পছন্দ, আমি সব কোনো কিছু করবো না, চাকরি করবো না, সংসার না, সবকিছু বাদ দিয়ে যদি আমি লিখতে বসতাম, হয়তো এতদিন আমার 5টা না 50টা বই হতো। তো যেহেতু আমি সেটা করতে পারিনি, লাগাটাকে আমি সাথে নিয়ে মাথায় নিয়ে ঘুরছি, সেহেতু পিছিয়ে গেছি, এটাই হয়েছে। কিন্তু তারপরেও কাজ করছেন, থেমে নেই, সেটাই হলো সবচেয়ে বড় কথা। আরেকটি কথা যেটা আমি দিলরুবা আহমেদের কাছ থেকে জানতে চাই, আমি ঝুমকোলতার যে সারাটি দিন ওইটার যখন পড়ছিলাম, ওটার একজন রশিদুল কবির আজাদ উনি লিখেছেন আপনার এই বইটি সম্বন্ধে যুগান্তর পত্রিকায়। হ্যাঁ, তো আমি যখন পড়ছিলাম ওখানে যে নামকরণগুলো, কারণ আমার বইটা এখনো পড়া হয়নি, বাট ওখানের মধ্যে নামগুলো যে আপনি দিয়েছেন 5টি বোনের নামগুলো খুবই সুন্দর। প্রথম বোনটার নাম হচ্ছে মাধবীলতা, তারপরে হচ্ছে ঝুমকোলতা, তারপরে হচ্ছে স্নেহলতা, তারপরে হচ্ছে চারুলতা, তারপরে হচ্ছে বনলতা। এই যে নামগুলো আপনি যখন কাজগুলো করেন, বিভিন্ন নামগুলো চুজ করেন, কিভাবে আপনি কি বলবেন যে এগুলোর পেছনে আপনার একটু যদি আমাদেরকে কাহিনীগুলো কিংবা একটু আপনি কিভাবে করে নামগুলোতে চিন্তা করে নেন, কিভাবে করেন আমাদের শ্রোতাদের সাথে শেয়ার করেন, তাহলে খুবই ভালো হয়। নামগুলো আসলে আমি যখন লিখি, আমি দেখি চরিত্রের আগে নামটা আমার কাছে আসে, একটা কিছু নাম আমার মাথায় ঘুরতে থাকে, আমি চাইলেও তখন আর সেই নামটা বদলে অন্য নাম দিতে পারি না। তো ঝুমকোলতা যখন থেকে আমার মাথার মধ্যে ঢুকেছে, সামহাও কিভাবে এসে ঠিক সেটা জানি না, কিন্তু নামটা আমার খুব পছন্দ হয়েছে। তারপর আমি লিখতে শুরু করলাম। আসলে ঝুমকোলতা গল্পটা আমি যাকে নিয়ে লিখেছি, আমি একজনকে নিয়ে লিখেছি, আমার এক ফ্রেন্ডকে নিয়ে। সে ঠিক এই ধরনের জীবনের ভিতর দিয়ে গেছে। তো ওরও 4 বোন ছিল, ওদের নামগুলো এতটা অবশ্যই সুন্দর ছিল না, বাট আমি চেষ্টা করেছি সুন্দর সুন্দর নাম দিতে। কিন্তু ঝুমকোলতা নামটা অটোমেটিক আমার মাথার মধ্যে একদিন এসেছিল, এটার কি কারণ আমি আসলে সেটা জানি না। তো নাম আগে, গল্প পরে আমার ক্ষেত্রে। হ্যাঁ, নামগুলো আসলে অসাধারণ, ছন্দ ভরা নাম। যেমন তানিয়া ওর মেয়েদের নাম নন্দিনী, মোহিনী, নন্দিনী, একদম বেছে বেছে সুন্দর নামগুলো রেখেছে। তো আমি জানি না, তানিয়া তোমাকে এই প্রশ্নটা করি তাহলে, সেটা হলো যে তোমার তো 3টা মেয়ে এবং তুমি 3টে মেয়েরই খুব সুন্দর নাম দিয়েছো, তুমি কি নামগুলি আগে চিন্তা করেছো নাকি তোমার বাচ্চারা হয়েছে পরে তুমি নামটা? তটিনী নামটা আগে চিন্তা করেছি, তারপরে তটিনী যখন হয়ে যায় তখন ওই যে TOTINI, হ্যাঁ তটিনী, সবগুলোর সাথে নি আছে, তো নি দিয়ে কি হতে হবে, ছন্দ মিল হতে হবে। আর আমাদের মধ্যে, আমার আর সানির মধ্যে যেটা সবসময় কাজ করেছে, আমরা চেয়েছিলাম যে আমাদের বাচ্চাদের ডাক নামগুলো হবে বাংলা, পুরা বাংলা নাম, যেখানে তুমি যখন ডাকবে একটা তোমার মনের মধ্যে একটা শিহরণ জাগবে। নিশ্চয়ই। শ্রোতা বন্ধুরা, আমরা কথা বলছি দিলরুবা আহমেদের সাথে। আপনারা যদি আমাদের এই আলোচনায় বা এই আড্ডায় যোগ দিতে চান, আমাদেরকে কল করুন 9722311110। একটি কল আছে, কলটি নিয়ে নিচ্ছি। কলার, ইউর লাইভ অন এয়ার। কে বলছেন? আসসালামু আলাইকুম, আমি আসমা বলছি। আসমা, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন বলুন? এই তো ভালো। আমার খুব ভালো লাগছে দিলরুবার বই এবং লেখা, এত সুন্দর নামের ওর রুচি, সবকিছু শুনে ওর সাথে একটু আলাপ করতে চাই। নিশ্চয়ই। আপনি কি দিলরুবার বই পড়েছেন? এখনো পড়িনি। এখনো পড়েননি? নিশ্চয়ই। দিলরুবা আছেন, আপনি কথা বলুন, প্রশ্ন করুন, উনি শুনছেন। আমি শুনছি। আসসালামু আলাইকুম দিলরুবা। ওয়ালাইকুম আসসালাম। খুব ভালো লাগলো আপনার বই, লেখা এবং গলার আওয়াজ সবকিছু শুনে। আমার প্রশ্ন হচ্ছে যে আমরা কোথায় পড়তে পারবো, কোথায় পাবো এই বইগুলো? আমি লেখাটা পড়তে চাই বইগুলো।
আসমা, আপনি আমাদের সাথে থাকুন, দিলরুবা আপনার প্রশ্নের উত্তর দিবেন, কিন্তু আমাদের সাথে আরেকজন কলার আছেন, ওনাকে নিয়ে আপনার কাছে ফিরে আসছি আমরা। আচ্ছা, হারিয়ে ফেলেছি। আচ্ছা, আরেকজন আছে কলার, আপনি লাইভ ইয়ার। ওকে, সরি, যিনি কল করছেন কল করুন 9722311110। দিলরুবা, বইগুলো আসলে এখানে মার্কেটিং করা হয়নি আমার, তো আমি চেষ্টা করব অ্যাভেলেবল করবার জন্য। এখানে আসলে এখানে কাকে দিব বই আমি ঠিক জানি না। আমি কোনো মেলায় দিতে পারি হয়তো, বা আমি ফিউচারে চেষ্টা করবো এগুলো অ্যাভেলেবল করবার জন্য, কিন্তু রাইট নাও আসলে এগুলোর কোনো মার্কেট এখানে করা হয়নি। এটা কি অনলাইনে কোনো সোর্সের মাধ্যমে পাওয়া যাবে? বই প্রদর্শনী, বই মেলা, হ্যাঁ বই প্রদর্শনী, বই মেলা এগুলো করার ইচ্ছে আছে। আমাদের সাথে আমাদের নন স্টপ কল আসছে, তো কলার আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চেষ্টা করব আপনার কল বা প্রশ্নের আরো উত্তর দেওয়ার জন্য। আমরা নেক্সট কল নিয়ে নিচ্ছি। থ্যাংক ইউ আসিমা। কলার, আপনি আমাদের সাথে অন এয়ারে আছেন, কে বলছেন? আমি সুপর্ণা বলছি। আচ্ছা সুপর্ণা, কেমন আছেন? হ্যাঁ, একটু ভালো আছি। নিশ্চয়ই উনি আছেন, আপনাকে শুনতে পাচ্ছেন, কথা বলুন। বলুন। হ্যাঁ ভাবি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি ফোন দিলাম, আপনি তো আমার ফ্রেন্ড, কিন্তু সবচেয়ে বড় কথা আপনি এত সুন্দর লিখেন। আপনাকে ধন্যবাদ দেওয়ার জন্য, এবং আপনাকে অনেক ভালোবাসি। তবে আমার একটা কোয়েশ্চেন আছে। জি বলুন। আমি যে একটা বই পড়েছি, কিন্তু আরো বাকি বইগুলো পাচ্ছি না। ওই বইগুলো যদি একটু মার্কেটিং করতেন, মানে ইউএসএ তে প্রত্যেকটা শহরে যদি পাওয়া যেত, কিভাবে পেতে পারি? আসলে এটা আমাকে আসলে অনেক সচেতন ভাবে দেখতে হবে। আসলে আমি একটু এখানে থামিয়ে দিচ্ছি যে আমাদের আরেকজন কলার আছে। আপনার প্রশ্নের উত্তরটা আমরা অবশ্যই নিয়ে নিব। আমি আরেকটি কল নিয়ে নিচ্ছি সাথে সাথে। কলার, ইউর লাইভ অন এয়ার, কে বলছেন? আমি নিউ ইয়র্ক থেকে মল্লিকা রায় বলছি। জি বলুন মল্লিকা রায়। আমার কোশ্চেন হচ্ছে, ওনার বইগুলো কবে নিউ ইয়র্কে পাওয়া যাবে? অবশ্যই, আমাদের প্রতিটি কলার একই প্রশ্ন করছে। আপনাকে অনেক ধন্যবাদ কল করবার জন্য। আমরা এই বিষয়ে এখনই আলাপ করবো, আপনি শুনতে থাকুন আমাদেরকে। ধন্যবাদ। ফিরে যাচ্ছি আমরা আমাদের আজকের গেস্ট দিলরুবা আহমেদের কাছে। না, আমার মনে হচ্ছে আসলে আমার এখন সচেতন ভাবে জিনিসটা ভাবা দরকার, কিভাবে এখানে অ্যাভেলেবল করা যায়। আমি আসলে অতটা ভাবিনি আগে কখনো মার্কেটিং করার ব্যাপারটা। তো দেখা যাক, আমি চেষ্টা করব এখানে যাতে পাওয়া যায় আমেরিকার সব জায়গায়। আসলে আমি তো আমার বই যে আমি বের করি দেশেই মোটামুটি ওগুলো বই মেলাতে চলে যায়, যা বের করে প্রকাশকরা বলে যে ওখানে শেষ হয়ে গেছে, আমাকেই তখন দিতে চায় না। মাঝে মাঝে আমাকে 5 কপি ধরিয়ে দেয়, বলে এইটুকুনি বাকি আছে। তো যে কারণে আমার আর এখানে মার্কেটিং করার স্কোপ থাকে না। রূপবাবু, আমি একটু সানি বলছিলাম, তো আমি একটু আপনাকে সাজেশন দিতে চাই। আপনি যদি কোনোভাবে প্রকাশকদের সাথে যোগাযোগ করুন, এবং সামহাও আপনি যদি ম্যানেজ করতে পারেন যে এখানে আনার ব্যাপারে, দেন উই ক্যান প্রমোট, অর উই হ্যাভ অর্গানাইজেশন অল দ্য মেলা, অথবা আপনি যে কোনো একটা অ্যাড্রেস ইউজ করতে পারেন, সেই অ্যাড্রেস থেকে ওরা মেইলে অর্ডার দিতে পারে। আমাদের সাথে আরেকজন কলার আছেন, ভিডিও আড্ডা, আপনি আমাদের সাথে লাইভ অন এয়ারে আছেন, কে বলছেন? আমার নাম শারমিন হোসেন। শারমিন হোসেন, বলুন। আমি দিলরুবা আহমেদের টেক্সাস স্টক বইটা পড়েছি। আমি ওনাকে বলতে চাই যে ওনার বই আমার খুবই ভালো লেগেছে। দিলরুবা আহমেদ, আপনি এখানকার সামাজিক সমস্যা, ইন্টিগ্রাল ইস্যু, কালচারাল অ্যাডজাস্টমেন্ট, এগুলো আপনার টেক্সাস স্টক বইটাতে খুব সুন্দরভাবে লিখেছেন। তো আমার সবচেয়ে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে আপনার লেখার স্টাইল। তো আপনার কোশ্চেন হচ্ছে, আপনি আপনার টেক্সাস স্টক বইয়ে মেয়েদের গল্প আলাপের মধ্যে দিয়ে যে তাদের যে না বলা কথা, এটা বুঝিয়ে যে এই লেখার যে একটা স্টাইলটা তৈরি করেছেন, এটা আপনি কিভাবে পেয়েছেন? এটা কিভাবে পেয়েছি, এটা অটোমেটিক আমার মধ্যেই মনে হয় ডেভেলপ করেছে। আমি তো ঠিক জানি না কিভাবে পেলাম, স্বপ্নেও পেতে পারি, বা আমি এভাবেই লিখি, এটাই আমার স্টাইল। আমার কাছে মনে হয় যে প্রতিটা লেখকের একটি দেখবার দৃষ্টিভঙ্গি আছে, যেটা অন্য সাধারণের চেয়ে অনেক বেশি অন্যরকম। একজন লেখক একটি জিনিসকে যেভাবে দেখেন, একজন সাধারণ মানুষ কিন্তু সেভাবে দেখেন না, এবং সেইখান থেকে তার মধ্যে যেই বোধটার সৃষ্টি হয়, সেখান থেকে তার লেখার তাড়নাটা আসে। আপনি কি আমার সাথে একমত? তবে আমার মনে হয় আসলে আপনার এই লেখাটা খুবই অ্যাপ্রিসিয়েট করার মতো, যে এই স্টাইলটা আমার খুবই ভালো লেগেছে। আমার আরেকটা কোশ্চেন ছিল যে, আপনি যে সমস্ত ঘটনা বা ক্যারেক্টার গুলো তুলে ধরেছেন,
এগুলো কি সব রিয়েল ক্যারেক্টার থেকে নেওয়া? শ্রোতা, আপনার প্রশ্নের উত্তরটি আমরা অবশ্যই নেব। আমাদের সাথে একজন কলার আছে, আমরা সেটাকেও নিয়ে নিচ্ছি। কলার, ওকে, হারিয়ে ফেলেছি। কলার, ইউর লাইভ এয়ার, কে বলছেন? আমি ইমা বলছি। জি ইমা, বলুন। আমি একটু রূপার সাথে কথা বলতে চাচ্ছিলাম। অবশ্যই বলুন, উনি শুনছেন। হ্যাঁ রূপা, আমি ইমা, আমার ফ্রেন্ড হয় রূপা। যাই হোক, তোমার সাক্ষাৎকার চাচ্ছি। তুমি আমার কথাটাও বলো ইমা। সিরিয়াসলি না, সিরিয়াসলি তোমার এই উপস্থাপনা আমি তো অবশ্যই মন্ত্রমুগ্ধের মতো শুনতে। সেটা না, তুমি বলো যে তুমি আবারও বন্ধু, অনেক পুরানো ফ্রেন্ড। অবশ্যই তোমাকে আমার আরো আগেই বলা দরকার ছিল। যাই হোক, আমি সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু তুমি রুবাকেই আজকে বলো। হ্যাঁ, আচ্ছা রূপা, আমি জানতে চাচ্ছি তুমি আমাদের এই প্রবাস জীবন নিয়ে, এই যে ডালাসে আছো, একটা তুমি কিছু লেখো সবাইকে নিয়ে। তুমি কবে এটা লিখবা? আমি তো লিখছি। টেক্সাস স্টকটা তো মোটামুটি এখানে সবাইকে নিয়ে লেখা, তবে আমার চারপাশে এখন যারা আছে ওদেরকে নিয়ে আমি সহসা লেখা শুরু করব। তো আমার মনে হয় সবাই সাবধান হয়ে যাওয়া। আমার কাছে মনে হয় আপনি এক কাজ করুন না কেন, ইমাকে দিয়ে শুরু করুন, কারণ আইডিয়াটা ইমা, সেই মেইন নায়িকা, তো বাকিরা চারপাশে আমরা। এবং সামহাও এখানে রাহি ইমার বন্ধু, এটা লিখে ভালো। ইমা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সো আমাদের সাথেই থাকুন, আমরা আরো আলাপ করবো। শারমিন ছিল লাইনে। হ্যাঁ, তার আগে যে আরেকটা প্রশ্ন ছিল, আমরা সেই প্রশ্নে ফিরে যাচ্ছি। শারমিনের প্রশ্নটা ছিল হলো আপনার টেক্সাস স্টকের যে ক্যারেক্টারগুলো নিয়ে। হ্যাঁ, ক্যারেক্টারগুলো তো কিছু সত্যি, কিছু মিথ্যে, কিছু স্বপ্ন, কিছু গল্প, কিছু বানানো। এটা একটা কিছু চরিত্র কথা হয়তো আমি জাস্ট শুনেছি, আমি দেখিনি। তাদের সাথে কিছু যোগ বিয়োগ করে লিখেছি। তবে আবার কিছু ক্যারেক্টার ছিল যেগুলো একদম বাস্তব, যে এত বেশি বাস্তব যে বইটা মার্কেটিং হয়ে গেলে হয়তো সবার হাতে হাতে চলে গেলে আমার কপালে দুঃখই হবে। সে বলবো যে আমাকে নিয়ে গল্প দাঁড় করিয়ে দিয়েছ। সেজন্য মনে হয় একটা ডিসক্লেমার দেওয়ার দরকার যে এই বইয়ের প্রতিটি চরিত্র কাল্পনিক। শ্রোতা বন্ধুরা, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমাদের যে কলের যে লাইনগুলো, দে ওয়ার নন স্টপ লাইটেড আপ। সো আমরা সব কল একভাবে নিতে পারিনি এবং অনেক প্রশ্নের উত্তর আমাদেরকে পরে দিতে হয়েছে, কিন্তু আমাদের প্রচেষ্টা এখানে ছিল যাতে সবাইকে আমরা অ্যাকোমোডেট করতে পারি। তো আমরা একটু পরেই কমার্শিয়াল ব্রেকে চলে যাব। কমার্শিয়াল ব্রেক থেকে ফিরে এসে আমাদের অবশ্য আবারও কথা হবে। আমরা হয়তো একটি গান শুনে ফেলি, কি মনে হয়? আমার মনে হয় দিলরুবা আহমেদের একটি প্রিয় গান আমরা এখন শুনবো। আমরা চলে যাই, কারণ ওনার অনেক অসংখ্য প্রিয় গান আছে। কারণ আমরা আমাদের শ্রোতাদের জানাতে চাই যে দিলরুবা আহমেদ কেমন ধরনের গান পছন্দ করেন। আমি অকৃতি অধম বলে তো কিছু কম করে মরি দাওনি। আমি অকৃতি অধম বলে তো কিছু কম করে মরি দাওনি। যা দিয়েছ তারি অযোগ্য ভাবিয়া কেড়েও তো
looking for a trusted and reliable law firm to assist you with your legal issues? Look no more. Contact Salam & Associates today. For more than 22 years, Salam & Associates have worked tirelessly on behalf of their clients in the area of personal injury, criminal defense, and family law with great success. Vehicular accidents, felony, misdemeanor, DWI, assaults, family violence, occupational licenses, divorce, child custody, or for any and all of your legal needs, contact Salam Law Firm today at 972-437-1900. Once again, 972-437-1900. www.salampc.com. Be sure to mention Radio Adda when you call for your appointments. কি ভাবছেন এত? ভ্যাকেশনে যাবেন বাংলাদেশ কিংবা ক্রুজ অথবা পবিত্র হজ এবং ওমরা? আর ভাবনা নয়, A1 ট্রাভেল এন্ড ট্যুর আমাদের শহরেই আছে। A1 ট্রাভেল এন্ড ট্যুরস এর শাহিন ভাই দিচ্ছে লোয়েস্ট প্রাইস এবং কোয়ালিটি সার্ভিসের নিশ্চয়তা। তাহলে আর দেরি কেন? এখনই কল করুন A1 ট্রাভেল এন্ড ট্যুরস at 972-437-2626। আর যে কোনো ইমার্জেন্সিতে কল করতে পারেন 24 hours a day, 7 days a week। নাম্বারটি হলো 972-824-1646। ভিজিট করুন a1travelandtours.com। A1 Travel and Tours, নামেই যার পরিচয়। Are you ready to take your business to the next level? It may be time for you to retain a certified public accountant. Zahid Reza CPA is a hands-on professional with more than 22 years of experience in accounting, bookkeeping, taxes, and IRS matters. Zahid Reza CPA helps you keep more of what you or your business earns. If you have complicated personal or business tax issues, or if you have problems such as IRS audits, liens, or levies, call Zahid Reza CPA at 214-641-9729 for a free consultation. That's 214-641-9729. To learn more, visit us on the web at www.rezagroup.net. How unfortunate and sad for Rita. With 2 children, left with all the debts, plus mortgage payments, the business and no income coming in to support the family. Who knew this would happen? A premature death of an income provider. No one knows where life will lead us. Being protected is wise. Call Mani Rahman or Rahman Financial for your life insurance needs. Rahman Financial also provides college education planning, retirement planning, group health insurance, business planning, and other financial strategies. No one wants to be in Rita's position, so let's all be protected with right kind of life insurance. So please call Rahman Financial at 972-250-1775. Again, that number is 972-250-1775 for all your life insurance and other financial needs. Are you looking for a banquet hall in Dallas? Elegant Event Center, our brand new facility and compassionate event coordinators make us the top choice for banquet halls in Dallas. Next to DFW Hindu Temple in Irving. We provide HD projector and screens, surround sound, dance floor, and sound-activated laser lighting to create the right atmosphere. We can totally customize the way you want. Call us today at 972-814-5983. Elegant Event Center, where luxury and extreme personalized care speaks together. Log on to eleganteventcenter.com or email info@eleganteventcenter.com. সুস্বাদু মজাদার উপমহাদেশীয় খাবারের জন্য এক অনন্য নাম স্পাইস এন্ড রাইস ইন্ডিয়ান কুজিন। বাটার চিকেন, ভেজিটেবল সমোসা, চিকেন আর গোট বিরিয়ানি, শিশ কাবাব, ফ্রেশলি বেক নান এন্ড মিট চয়েসেস। মজাদার খাবার, রসনা তৃপ্তিকর পরিমাণ, বন্ধু বছর পরিবেশনা আর সর্বোপরি পরিমিত মূল্য। সব মিলিয়ে স্পাইস এন্ড রাইস ইন্ডিয়ান কুজিন একটি চমৎকার খাবারের দোকান। এভরিডে স্পেশাল লাঞ্চ কম্বোতে রয়েছে ভেজিটেরিয়ান এবং নন ভেজিটেরিয়ান মেনু থেকে আপনার পছন্দ অনুযায়ী খাবার বেছে নেবার সুব্যবস্থা। Spice and Rice Indian Cuisine is located at 300 East Terrace Drive, Richardson, Texas, 214-736-6108. Spice and Rice Indian Cuisine. ইন্দোপাক ইন্ডিয়া ইম্পোর্ট DFW-তে একটি বিশ্বস্ত নাম। তাদের রয়েছে হালাল মিট, ফ্রেশ ভেজিটেবলস, বাংলাদেশি তাজা মাছ, দেশি মশলা, দই তরকারি, ফোন কার্ড এবং আরো অনেক কিছু। বাজার করার পর যখন আপনি ক্ষুধার্ত হবেন, বসতে পারেন তাদের ক্যাফেতে বিভিন্ন মুখরোচক খাবার ও পানীয়ের জন্য। আপনাদের সুবিধার্থে ইন্ডিয়া ইম্পোর্ট এবং ইন্দোপাকে রয়েছে 5টি লোকেশন: আরভিং, প্লেনো, রিচার্ডসন, ক্যারলটন এবং লুইসভিল। Salam & Associate is your one-stop shop for all things related to immigration legal services. Anna Oliveris is specialized in immigration and nationality law, family petition, permanent residency, naturalization, deportation, or for any other immigration issue.
issues, your most trusted friend is Anna Olivares. Contact Salam Law Firm at 972-437-1900. Once again, 972-437-1900. For more information, go to www.salampc.com. Be sure to mention Radio Adda when you call for appointments. ওয়েলকাম ব্যাক টু রেডিও আড্ডা, সাউন্ড অফ বাংলাদেশের আজকের আড্ডায় আমরা আবার ফিরে এসেছি ব্রেক থেকে। আমাদের সাথে আছে দিলরুবা আহমেদ। আপনারা যারা যারা ফোন করে কথা বলতে চান ওনার সাথে, প্লিজ আমাদেরকে আবার কল করুন 9722311110 এই নাম্বারে। শ্রোতা বন্ধুরা, আমরা অবশ্যই আজকের অনুষ্ঠানে আমাদের এই যে বিজয়ের মাস এবং এই বিষয়ে কথা বলবো অবশ্যই। তো আমরা চাইবো যে আপনারা আমাদেরকে কল করুন, আপনাদের যদি পছন্দের কোনো গান থেকে থাকে শুনতে চান আমরা শোনাবো। এছাড়াও আমাদের ডালাস ফোর্ট ওয়ার্থে বা আমাদের যারা যারা আমাদের শ্রোতারা আছেন, তারা যদি তাদের ভিতরে কেউ যদি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এমন কেউ থেকে থাকেন, মুক্তিযোদ্ধা, আমরা চাইবো আপনারা আজকে আমাদেরকে কল করুন। এটা আমাদের জন্য একটা সৌভাগ্য হবে। তো আমাদের স্টুডিও নাম্বার হলো 9722311110। চলে যাচ্ছে একটি গানে, গান থেকে ফিরে আসার পর আবার কথা হবে। বন্ধু, আপনি আমাদের সাথে অন এয়ারে আছেন, কি বলছেন? একটা গানকে অনুরোধ হলো। নিশ্চয়ই। প্রাণ গান আছে, না যেও না, না যেও না। আচ্ছা, আচ্ছা, সুন্দর গানের একটা অনুরোধ করেছেন আপনি। আমরা অবশ্যই আপনার অনুরোধের গানটা আজকে বাজানোর চেষ্টা করব। আমরা জানতে পারি আপনার নামটা কি? আমার নাম শর্মা আলী। শর্মা আলী, আমরা অবশ্যই আপনার জন্য গানটা বাজানোর চেষ্টা করব। আমাদেরকে শুনতে থাকুক, এমন করে আপনি আমাদেরকে সবসময় ফোন করবেন এবং গানের রিকোয়েস্ট করবেন এবং এমন করে এই গানের সুরটা বাজিয়ে শোনাবেন, গায়ে শোনাবেন, তাহলে মনে হয় খুবই আর অনুষ্ঠানের ইয়েটা মর্মটা বেজে ভালো লাগবে। শ্রোতা বন্ধুরা, আমরা আমাদের বিজ্ঞাপন বিরতিতে যাবার আগে কথা বলছিলাম আমাদের ডালাস শহরেরই একজন প্রতিভাবান জনপ্রিয় লেখিকার সাথে, যার নাম দিলরুবা আহমেদ। এবং তিনি এতটাই জনপ্রিয় যে আমরা আমাদের স্টুডিওর যে ফোনের লাইনগুলো সেগুলো কোনোভাবেই বন্ধ রাখতে পারছি না, প্রতিনিয়তই ফোন আসছে ওনার সাথে কথা বলবার জন্য। তো আমরা কথা বলবো আপনাদের সাথে এবং আপনারা ইতিমধ্যে আমাদের স্টুডিওর নাম্বারটা জানেন 9722311110। আমি প্রশ্ন করতে চাই দিলরুবা আহমেদকে যে আপনি লিখছেন কতদিন ধরে? আমি তো লিখছি সেই আমার কলেজ জীবন, স্কুল লাইফ থেকে লিখছি। তো আমি সবসময় আপন মনেই লিখে গেছি, কিন্তু লেখাটা আসলে আমি প্রকাশ করার হয়নি আমার। আমি আসলে বরাবরই একটু শাই, আমি যে লিখতে পারি, আমি লিখছি এই জিনিসটা বলতে আমি খুব লজ্জা পেতাম। যে কারণে আমার প্রথম লেখা যখন বের হলো, আমি তখন কলেজে পড়ি, আমাদের টিচার মারা গেলেন, তো ওনাকে আমি প্রথম লেখাটা লিখেছিলাম, তাও অনেক আগে, প্রায় আমি কলেজ জীবনে। এবং ওটা লেখার পরে যেহেতু একজন টিচারকে নিয়ে লেখা, ওটা গল্প উপন্যাস কিছু না, ওটা বলতে আমি তখন লজ্জা পাইনি। এরপরে বহু বছর আমি যা লিখেছি নিজে নিজে লিখে নিজে নিজেই সব লুকিয়ে রেখে দিয়েছি, আমি প্রকাশ করি নাই।
আমার লেখাটা আসলে মেইনলি শুরু হয় 2005 থেকে। 2005 আমি তখন আমেরিকায় এসেছি, আমি প্রেগনেন্ট ছিলাম, আমার বাচ্চাটা চলে গেল। তো ওই সময় যে আমার একাকিত্ব ছিল, মন খারাপ ছিল, সবকিছু মিলাই তখন লেখার প্রতি আমার খুব ফ্যাসিনেটেড হয়ে গিয়েছিলাম। এবং তখনই হঠাৎ করে আমি যাই দিনে একটা চিঠি লিখলাম যে ওরা আমার লেখা ছাপাবে কিনা। তো ওরা আমার লেখাগুলো ছাপাতে রাজি হয়ে গেল। তো যেহেতু ওরা কেউ আমাকে চেনে না, ডালাসে কেউ আমাকে চেনে না, আমার ফ্যামিলির কেউ জানে না আমি লিখছি, তো আমার এই লজ্জার দিকটা আমি গোপন রেখে আমি লেখাগুলো লেখা শুরু করে দিয়েছিলাম। এবং তখন আমাকে যারাই জিজ্ঞেস করতো আপনি কি সেই দিলরুবা, আমি সবাইকে বলতাম না না আমি না, অন্য এটা আসলে একটা ব্যতিক্রমী কথা শুনলাম যে সবাই বলে যে হ্যাঁ হ্যাঁ আমি তো সেই, কিন্তু আপনি পুরোপুরি উল্টো। আমি আপনাকে প্রশ্নটা করেছি এই কারণে যে আপনার বেশ কিছু পুরস্কারের কথা আমি এখানে দেখতে পাচ্ছি, আমার সামনে আছে। যেমন মুক্তধারা 21 সাহিত্য পুরস্কার, সেটা পেয়েছেন আপনি আপনার ছাত্রী জীবনে। তারপরে আপনি পেয়েছেন সুফি মোতাহার হোসেন স্বর্ণ পদক, যেটা আপনার বইটা, যে বইটার জন্য পেয়েছেন সেটা হলো ঝুমকো লতায় সারাটা দিন, সেটা 2013 সালে আপনি পেয়েছেন। এবং আরেকটি পদকের কথা এখানে দেখতে পাচ্ছি, সেটা হলো নির্ণয় স্বর্ণ পদক 2014, হেঁটে চলেছি বনজ্যোৎস্না, এই বইটির জন্য। এই পুরস্কারগুলি নিয়ে আপনি যদি আমাদেরকে একটু ছোট করে বলেন যে কিভাবে, কেন? আপনি বলছেন যে আপনি খুবই ইন্ট্রোভার্ট একটা মানুষ, যেখানে আপনি পরিচিতি চান না, কিন্তু তারপরেও আমরা বুঝতেই পারছি যে আপনার লেখনী এবং লেখা ততটাই শক্তিশালী, যেগুলো আপনাকে এই পদকগুলো বা এই সম্মাননাগুলো বা এই পুরস্কারগুলো পেতে আপনি পেয়েছেন, যেহেতু আপনি এগুলো কি বলবো, আপনি এগুলি ডিজার্ভ করেন, এগুলি আপনার প্রাপ্তি। তো এই সম্পর্কে যদি আমাদেরকে কিছু বলেন। মুক্তধারা থেকে যেটা পেয়েছিলাম 21 সাহিত্য পুরস্কার, ওটা ছিল প্রবন্ধের উপরে। তো প্রবন্ধ লিখতে আমি ওটা প্রকাশ করতে আমার কোনো দ্বিধা ছিল না, প্রবন্ধ অন্য ধরনের। তো তখন ওরা খুব চাচ্ছিল প্রবন্ধ জমা দিতে, তো আমি তখন মনে আছে আমার 3টা প্রবন্ধ জমা দিয়েছিলাম, ওই 3টার উপরে এই পুরস্কারটা পেয়েছিলাম। আর বাকি 2টো আমার প্রকাশকরা বই জমা দিয়েছিলেন, তো আমি ওটাতে ইনভলভ ছিলাম না, ওরা বই প্রকাশ করে ওরা জমা দিয়েছেন, ওখান থেকে আমি সিলেকশন পেয়েছি। এবং ইন্টারেস্টিং যে আমি এনাদের কাউকে এখনো চিনি না, আমার প্রকাশকদেরকে বা যারা পুরস্কার দিয়েছে কারোর সাথে আমার দেখা হয়নি। তো সেই হিসেবে আমি বলবো যে আমি খুবই ভাগ্যবতী যে আমি 3টা পুরস্কার পেয়ে গেলাম। আমার কারোর সাথে এখনো দেখা হয়নি, আমার পুরস্কারগুলো আমার মা নিয়েছেন সবকটাই। তো এটা আমার প্রকাশকদের ধন্যবাদটা, কৃতজ্ঞতাটা ওনাদের জন্য, প্রকাশকদের জন্যই, ওনারাই এটা ব্যবস্থা করতে পেরেছিলেন। আরেকটা প্রশ্ন করতে চাই, একটু ব্যতিক্রম ধর্মী প্রশ্ন, সেটি হলো যে আমি শুনতে পারলাম এবং জানতে পারলাম যে আপনার যে শ্বশুর আব্দুস শাকুর একজন খুবই বাংলাদেশের একজন খুবই নামকরা একজন সাহিত্যিক। তো সেই ক্ষেত্রে আমার প্রশ্নটা হলো এরকম যে আপনার যখন বিয়ে হয়েছিল তখন কি আপনার শ্বশুর বাড়িতে ওনারা সবাই জানতেন যে আপনি একজন লেখিকা? আমার যে বায়োডাটাটা আমার শ্বশুর কাছে দেওয়া হয়েছিল ওটাতে আমার মুক্তধারা 21 সাহিত্য পুরস্কার ওটার কথা লেখা ছিল। তো পরে শুনেছি বাবারা কি আমার বায়োডাটা দেখেই বলেছেন যে হ্যাঁ এই তো আমার ছেলে বউ হতে পারবে, বিকজ ওখানে আমার রেজাল্ট ছিল, পড়াশোনার ব্যাপারগুলো ছিল, লেখালেখির আরো কিছু ছিল, প্লাস আমার নামটাও ওনার খুব পছন্দ ছিল। আমার শাশুড়ির নাম ছিল লাইলা, তো উনি বলতেন যে হ্যাঁ লাইলার পুত্রবধূ তো দিলরুবাই হবে। ওভাবে হ্যাঁ আমার লেখালেখি, আমার বায়োডাটাই আমার শ্বশুর খুব পছন্দ করেছিলেন। আচ্ছা, আমি একটা কথা যেটা আমরা দেখতে পাচ্ছি যে আপনি যে বলছেন যে আপনি লজ্জা পাচ্ছেন বা নিজেকে প্রকাশ করতে বা প্রচার বিমুখ যে ব্যাপারটা আপনি বলছেন, কিন্তু লেখার ভিতরে নিশ্চয়ই তার ব্যতিক্রম হতেই হবে, আপনাকে প্রকাশ করতে হবে। তো এই যে দুটো দিক, মানুষের সামনে আপনার একটু দ্বিধা হচ্ছে, কিন্তু আপনি যখন নিজে লিখছেন, নিজেকে প্রকাশ করছেন, কি করে এটা আপনি ম্যানেজ করেন? লেখাটা তো আপন মনে, নিজের মতন, নিজের রুমে টেবিল ল্যাম্পের নিচে লেখা। আমি এখানে একটু বলবো, কিন্তু আপনি তো লিখছেন একটা বৃহৎ জনগোষ্ঠীর জন্য যারা পড়ছে, তো আপনার যদি আপনি আপন মনে লিখছেন তো চলে যাচ্ছে সবার কাছে। হ্যাঁ, আমি তো এমন নয় যে শুধু বসে বসে আমার কথা লিখছি, আমি আপনার কথাও লিখতে পারি, সেটা যদি যায় তাহলে তো কোনো অসুবিধা নেই, তাই না? তো আর যখন আমি লিখছি নিজের খুশিতে, নিজের ভালো লাগায় লিখছি, আর যখন মানুষের সামনে যাচ্ছি তখন
কিন্তু আমি 10টা মানুষকে ফেস করছি, যেটা একজন গায়িকার পক্ষে সম্ভব, নায়িকার পক্ষে সম্ভব, বাট একজন লেখিকার জন্য সেটা খুব কিন্তু প্রয়োজনীয় না। তার বইটাই যাচ্ছে পাঠকের কাছে, পাঠক তার বইটাই পড়ছে। তার মানে এটা বলতেই হবে যে আপনি খুবই, এটা মনে করি খুবই এক ধরনের কি বলবো স্বস্তি বোধ করেন যে আপনাকে একজন গায়িকা, নায়িকা এবং নৃত্যশিল্পীর মতো স্টেজে দাঁড়াতে হয়। এবং কিন্তু ব্যাপার হলো এটাই যে আপনি যদি দেশে থাকতেন এবং এই যে পদকগুলো পেয়েছেন, কিছুক্ষণের জন্য হলেও আপনাকে মঞ্চে দাঁড়িয়ে দুটো কথা আপনাকে দর্শকের সামনে বলতে হতো, তো সেটা একটা ব্যাপার, তো সেটা অন্য ব্যাপার। দিলরুবা, আপনাকে আমি একটা প্রশ্ন করতে চাই যে আমরা এই যে মহান বিজয় দিবসের মাসের মধ্যে দিয়ে যাচ্ছি এবং এটা আমাদের একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট আমাদের পুরো বাঙালি জাতির জন্য, যে আমরা একমাত্র জাতি যারা যুদ্ধ করে এরকম দেশকে স্বাধীন করেছি, একটা ভূখণ্ডে একটা বাংলাদেশের মানচিত্র অর্জন করেছি এবং একটা কি বলবো একটা জোরালো একটা শক্তিশালী সেনাবাহিনীর বিরুদ্ধে আমরা অশিক্ষিত বলবো না, যাদের কোনো কি বলবো সেরকম কোনো ট্রেনিং ছিল না, সেরকম মুক্তিযোদ্ধারা যে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে এবং আমরা সেটার জন্য সত্যি গর্বিত এবং গর্বিত সবসময়, সারা জীবন, সব সময়ের জন্য। কিন্তু ইদানিং কালে একটি ঘটনা যেটা আলোড়ন সৃষ্টি করেছে এবং আমাদেরকে সত্যি মর্মাহত করেছে এবং আমাদেরকে ক্ষুব্ধ করেছে, সেটি হলো যে বাংলাদেশের একটি মাধ্যম, গণমাধ্যম না, সেটা প্রচার মাধ্যমে দেখানো হয়েছে একজন কি বলবো রাজাকার বলতে পারি আমরা তাকে, যে তার নাম হলো আব্দুল সালাম এবং তাকে বীর প্রতীক হিসাবে পরিচয় করিয়ে দেয়া হয়েছে, তার ইন্টারভিউ নেওয়া হয়েছে, সাক্ষাৎকার নেওয়া হয়েছে। কিন্তু যে ৭১-এর যুদ্ধের সময় স্পেশালি আমি বলবো এই যে শহীদ যখন এই যে বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়েছে, সেই সময় সে পার্সোনালি যে আলতাফ মাহমুদ, রুমি এবং এরকম আরো যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে সে সময় কাজ করছিল তাদেরকে ধরিয়ে দিয়েছে। আমি এখানে একটু অ্যাড করব রাহি, যে এখানে ব্যাপারটা আরো লক্ষণীয় যে তাকে দেখানো হয়েছে ৭১ টেলিভিশনে, যে টেলিভিশনের নামকরণই হয়েছে আমাদের এই ৭১ টেলিভিশনে তাকে দেখানো হয়েছে। এবং সবচেয়ে বড় কথা যে এই যে পুরো ব্যাপারটা, এটা আমাদের জন্য খুবই দুঃখজনক, লজ্জাজনক এবং আমাদের জন্য, আমরা এই ব্যাপারটার ভীষণভাবে প্রতিবাদ জানাই এবং ৭১ টিভির কাছ থেকে আমরা এর একটা কি বলবো একটা জবাবদিহি চাই যে তারা কেন এ ধরনের কাজ করলো যখন তাদের নাম ৭১ টিভি। আপনি এই ব্যাপারটা সম্পর্কে কি মনে করেন বা আপনার কি বোধ? এই ঘটনাটা খুবই ন্যাক্কারজনক, এটা খুবই দুঃখজনক, একই সাথে এটা কিভাবে হলো, মানে এটা আসলে তদন্ত করা উচিত। এবং বাংলাদেশে তো এখনো প্রচুর বিবেকবান মানুষজন আছে, তারা এটা কিভাবে অ্যালাউ করছে আমি সেটাও বুঝতে পারছি না। তো আমার মনে হয় নিশ্চয়ই এটা কোনো প্রতিকার হবে, তবে এই জিনিসটা একেবারেই অনুচিত একটা জিনিস হয়েছে। তো আমি ওভাবে নিচ্ছি যে মাঝে মাঝে আমরা ভুল করি, ভুল থেকে আমরা শুধরে নিই, হয়তো এটা আমরা শুধরে নিব। এবং আমি আশা করব যে বাংলাদেশে এখন যে একটা তোড়জোড় চলছে ৭১-এর যে যা কিছু ঐতিহাসিক ঘটনা, সেগুলোকে ভুলভাবে উপস্থাপন করা বা ভুল মানুষদেরকে মুক্তিযোদ্ধা হিসাবে উপস্থাপন করা, এই জিনিসগুলো যেন অচিরেই বন্ধ হয়। অবশ্যই অবশ্যই। শ্রোতা বন্ধুরা, আমরা কথা বলছি, আমাদের একটি রিকোয়েস্টের গান রয়েছে, শর্মা আলী রিকোয়েস্ট করেছিলেন না যেও না, গানটি শুনে আমরা আবার ফিরে আসবো। জীবনে মরণে আমি
আমাদের সাথে স্টুডিওতে আজকে কাজী হাসান আরেকজন লেখক আছেন এবং সেই লেখক আরেকজন লেখককে প্রশ্ন করতে চান। তো আমরা যাচ্ছি কাজী হাসানের কাছে, দেখি কার কি প্রশ্ন আছে। তার আগে প্রশ্নটা কলার নিয়ে নিচ্ছি। কলার, আপনি লাইভ অন এয়ারে, কে বলছেন? আসসালামু আলাইকুম, আরবিং থেকে বলছিলাম। আমার নাম অ্যানি। দিলুবা ভাবির সাথে কথা বলতে। নিশ্চয়ই দিলুবা ভাবি আছেন, আপনি কথা বলেন, উনি শুনতে পাচ্ছেন। হ্যাঁ বলুন। ভাবি আসসালামু আলাইকুম। অনেকক্ষণ ধরে শুনছি, ফোন করতে লজ্জা পাচ্ছিলাম। আপনার মতো একজন লাজুক মানুষ কথা হয়, আমি জানতে চাচ্ছি, আপনি আমার খুব ভালো একজন বন্ধু, আমার পরিবারের বন্ধু। আপনার কাছে কোনো কোয়েশ্চেন নাই, শুধু আপনার জন্য শুভকামনা। আমি অপেক্ষা করছি আমাকে নিয়েও কবে বই লিখবেন। বুঝতেই পারছি, সবাই এখন এক্সপেক্ট করছে আপনার দায়িত্ব বেড়ে যাচ্ছে। সেটাই। নিয়ে আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার শুভকামনার জন্য ধন্যবাদ, এবং আপনি রেডিও আড্ডাকে শুনতে থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন, কথা হবে আপনার সাথে আবারও। থ্যাংক ইউ ভাবি। কেমন আছেন? আমি কাজী হাসান, অনেকদিন পরে কথা বলছি। আগামী আরো কিছুদিন কথা বলবো না হয়তো, কারণ আমার যে সহধর্মিণী দেশে থাকবে এবং সেই কারণে আমাকে নবাঞ্চিত ঘোষণা করা হয়েছে ইতিমধ্যে। তো যাই হোক, লেখিকা স্টুডিওতে, আর আমি প্রশ্ন করবো না কেমন কথা। আমার প্রশ্ন তো জানেন একটু কঠিন টাইপের হয়। লেখিকা খুবই ইন্ট্রোভার্ট, আমার ঠিক উল্টাটা। আমি তো কথা আরম্ভ করলে শেষ করতে চাই না, হাসির যত কথা এক এক করে সব চলে আসে। তো ওটাকে খুব সহজ একটা প্রশ্ন করছি। এখনকার যে পড়ালেখা, স্পেশালি এই দেশ থেকে আমরা যখন লিখি, এই দেশের আঙ্গিকটাকে ফলো করার বেশি চেষ্টা করি। ভবিষ্যতে হয়তো দেখা যাবে যে এখন যে ছাপা বই হচ্ছে এগুলো হয়তো থাকবে না, সব ইলেকট্রনিক মিডিয়াতে চলে যাবে। এবং ইলেকট্রনিক মিডিয়ার যেই সুবিধা এবং অসুবিধা দুইটি আছে। অসুবিধাটা হলো যে প্রতিটা অক্ষর পাঠককে ধরে রাখার জন্য করতে হবে। এখানে তার অনেক অপশন, মাউসের ক্লিকেই সে ইউটিউবে চলে যেতে পারে, মাউসের ক্লিকেই সে চলে যেতে পারে ফেসবুকে। তো আমি শুনলাম যে আপনি এখনো অনলাইন উপস্থিতি করেননি আপনার সাহিত্যের। তো আমি রিকোয়েস্ট করবো আপনার এরকম কোনো যদি প্ল্যান থাকে তো এটা নিয়ে এগিয়ে যাওয়ার জন্য, যাতে ডালাসের যারা মানুষ যারা আপনার সাহিত্যের সাথে পরিচিত হতে চায় তারা যদি সহজে করতে পারে। তো আমার প্রশ্নটা হলো যে ভবিষ্যতে আমাদের বই মেলায় যেরকম প্রচুর প্রচুর মানুষ যায় বই মেলা দেখতে এবং যতজন কিনতে তার থেকে আড্ডা দিতে বেশি, তো আপনার কি মনে হয় না ভবিষ্যতে এরকম হবে যে বই মেলায় গেলে একটা করে ডাউনলোডের ব্যবস্থা থাকবে? তুমি কি বই নিতে চাও, আচ্ছা ঠিক আছে তোমার ফ্ল্যাশ ড্রাইভটা দাও, তুমি এটা ডাউনলোড করে নাও। তো আপনার কি মনে হয় আমাদের ভবিষ্যৎ কি বই মেলার? হ্যাঁ, অবশ্যই এটা একটা খুব ভালো অপশন। তার আগে আমি আরেকটা কথা বলে নেই যে আমার একটা অলরেডি ই বুক আছে, বইটার নাম ভূত কুমারী। সেটা আসলে আমার বাইরের দিতে আমি ভুলে গেছি, বইটা অনলাইন পাওয়া যাচ্ছে। এটা ই বুক, ওটার নাম হচ্ছে ভূত কুমারী। সো আপনি যেটা বলেছেন সেটা তো অবশ্যই ফিউচার আসলে সেটাই হবে। দেখা যাবে যে ফিউচারে সবাই বইটা, যেমন আমি নিজেও এখন অনেক বই আমার কম্পিউটারে পড়ছি, আমি বই আর কিনছি না। তো আমার ধারণা আপনি যা বলেছেন ঠিকই বলেছেন, এটাই হবে। হয়তো আরো এগিয়ে গিয়ে আরো অনেক কিছু হবে, সেটা হয়তো আমরা এখনো বুঝতেও পারছি না, বাট সেটা যে কি হবে আমি তো আসলে এখনো বুঝতে পারছি না। সেটা তো অবশ্যই ভবিষ্যৎ তো দেখতে পাই না আমরা, কিন্তু কথা হলো যে যেমন আইটিউনে গান কিনতে পাওয়া যায়, এখানে কিছু অডিও বুকও পাওয়া যায়, এরকম হয়তো বইও এরকম করে আমরা জানি কিন্ডেল এরকম বই বিক্রি হয় যে আপনি কিছু যদি পড়তে চান সেখানে আপনাকে পয়সা দিয়ে সেটা কিনে পড়তে হয়। তো বাংলাদেশি বইয়ের ক্ষেত্রে হয়তো এরকম একটা বিবর্তনের ধারায় এরকম একটা কিছু হতেই পারে, সেটা তো অসম্ভব কিছু নয়। তো তানভীর, তোমার মনে হয় কোনো প্রশ্ন? আচ্ছা, প্রশ্ন থেকে আমি আজকের অনুষ্ঠান নিয়ে আমি কুইকলি একটু কথা বলবো। আমরা সবসময় বলে থাকি যে আমাদের শ্রোতারা যারা আমাদের অনুষ্ঠান শুনে থাকেন তারা কিন্তু একটু লাজুক। আমাদের যে আজকে গেস্ট তার মতনই তারা আমাদের অনুষ্ঠান শুনে থাকেন, কিন্তু আমরা সবসময় তাদের কাছ থেকে যে সরব সাড়া যেটাকে বলি সেটা আমরা পাই না, কিন্তু আমরা কিন্তু পিছনে তাদের কাছ থেকে সাড়া পাই।